আসসালামু আলাইকুম। শ্রুতিগল্পের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা শুনবেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর সপ্তম অংশ। আশা করছি সাথেই থাকবেন। তৌফিক ইলাহি চৌধুরী ও মাহবুবউদ্দিন আহমেদ চলে গেলেন ওপারে। বলা যেতে পারে যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিনিধি ছিলেন এই দুই দেশপ্রেমিক তরুণ। তারা দায়িত্ব সহকারে আব্বুর সেই ঐতিহাসিক বার্তাটি পৌঁছে দিয়েছিলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তাদের কাছে। কুষ্টিয়া জেলার জীবননগরের কাছে এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সীমান্তবর্তী ওই স্থানটির নাম টুঙ্গি। জায়গাটি প্রায় জনমানবহীন। সীমান্তের পাশে ঝোপ জঙ্গল ও বড় বড় অশ্বত্থ দেবদারু গাছ। তার পাশ দিয়ে বয়ে চলেছে শীর্ণকায় এক খাল। খালের উপর একটি সেতুগোছের কালভার্ট, তার উপরই বসার একটুখানি জায়গা। সেখানে বসে অপেক্ষারত আব্বু ও তার সঙ্গী। পড়ন্ত বেলা, সূর্য ডুবি ডুবি পড়ছে। আব্বুর মনটায় নেমেছে বিষাদের ছায়া। আমিরুল ইসলাম জিজ্ঞাসা করলেন তার বিষণ্ণতার কারণ। তিনি বললেন যে তার বাল্যকালের একটা ঘটনা মনে পড়েছে। তার হিন্দু সহপাঠীরা বলতেন, তোদের পাকিস্তান টিকবে না। তিনি পাল্টা যুক্তি খাটিয়ে জোর দিয়ে বলতেন, অবশ্যই টিকবে। তিনি আজ সে তর্কে হেরে গেলেন। কিন্তু তাতে কি? যে আকাশে সূর্যাস্ত হয় সে আকাশেই তো উদিত হয় নতুন সূর্য। আব্বু মনে মনে আঁকলেন ভবিষ্যতের রূপরেখা। তিনি বললেন, পালিয়ে যাওয়ার পথে এ দেশের মানুষের স্বাধীনতা লাভের যে চেতনার উন্মেষ দেখে গিয়েছিলাম, সেটাই আমাকে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার পথে অনিবার্য সুযোগ করে দিয়েছিল। জীবননগরের কাছে সীমান্তবর্তী টুঙ্গি নামক স্থানে একটি সেতুর নিচে ক্লান্ত দেহ এলিয়ে আমি সেদিন ৭.৫ কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা হলো একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করার। বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্যোদয় হবে বলেই আব্বুর কাছে ন্যস্ত হলো মুক্তিযুদ্ধের নেতৃত্বভার। এরপরের ঘটনাগুলো ঘটল এমনভাবে যেন রোহমর্ষক উপন্যাসের নতুন কোনো পর্ব। তৌফিক ও মাহবুবুরের সঙ্গে দেখা হলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মহাপত্রর। তৌফিক ও মাহবুবের কাছ থেকে পুরো ঘটনা জেনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা তখনই সংবাদ প্রেরণ করেন তাদের বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান আইজি গোলক মজুমদারকে। এরপর সম্পূর্ণ সামরিক কায়দায় স্বাধীন রাষ্ট্রের এই দুই প্রতিনিধিকে পূর্ণ সম্মান সহকারে গার্ড অব অনার প্রদান করে নিয়ে যাওয়া হয় ভারত সীমান্তর চৌকিতে। সন্ধ্যা ৮টার কাছাকাছি সময় গোলক মজুমদার গাড়ি করে কলকাতা থেকে টুঙ্গিতে উপস্থিত হন। গোলক মজুমদারের দুস্তর মরুকান্তর পাড়ি দেওয়া স্বাধীনতার পথের দুই যাত্রীর সাথে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাদের পরনে ছিল ময়লা গেঞ্জি ও লুঙ্গি। ক্লান্ত মুখে ৪-৫ দিনের দাড়ি গোঁফ ও পায়ে রাবারের ছেঁড়া চটি। একেবারে কৃষকের সাজ। অনাহারে অর্ধাহারে শরীর দুর্বল, কণ্ঠস্বর ক্ষীণ। প্রথম সাক্ষাতেই আব্বু জানালেন যে দেশের ভিতর প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা ও বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ভারতে আশ্রয় নিতে অনাগ্রহী। কেননা শেখ সাহেবের সুস্পষ্ট নির্দেশ যে ভারতই বাঙালির শেষ সম্বল। সুতরাং এমন কিছু যেন না করা হয় যাতে ভারত বিব্রত বোধ করে। গোলক মজুমদার বললেন, পূর্ব পাকিস্তানে থাকা তো তার পক্ষে নিরাপদ নয়। যোগ্য নেতার অভাবে গণবিক্ষোভ স্তিমিত হয়ে যাবে এবং তিনি এলে ভারত কোনোভাবে বিব্রত হবে না। তখন আব্বু আরও আলাপ আলোচনা করে আমিরুল ইসলাম সহ জিপে করে তার সঙ্গে কলকাতায় রওনা হন। তৌফিক ও মাহবুব ফিরে গেলেন কুষ্টিয়ায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আরও একটি বড় অপারেশনের প্রস্তুতি নিতে। গোলক মজুমদারের সঙ্গে আলাপের প্রাথমিক পর্যায়ে আব্বু ও আমিরুল ইসলাম শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের জন্য পর্যাপ্ত অস্ত্র ও প্রশিক্ষণের জন্য ভারত সরকারের সাহায্য ও সহযোগিতার আবেদন জানান। গোলক মজুমদার জানান যে তার পক্ষে ছোটখাটো কিছু অস্ত্র জোগাড় করা সম্ভবপর হলেও বড় পর্যায়ে সাহায্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের প্রয়োজন রয়েছে। জিপ গাড়িটি সোজা গিয়ে থামল দমদম বিমানবন্দরে। প্রায় এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান KF রুস্তমজি দিল্লি থেকে বিমানে করে সেখানে এসে পৌঁছালেন। গোলক মজুমদার কলকাতা রওনা হওয়ার পূর্বেই রুস্তমজির সঙ্গে যোগাযোগ করে আব্বুর বর্তমান অবস্থা ও আবেদন সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। এরপর রুস্তমজি সহ তারা উঠলেন কালো অ্যাম্বাসেডর গাড়িতে। তাদের নেওয়া হলো একটি ছিমছাম সুন্দর বাড়িতে। ভারতীয় সীমান্ত বাহিনীর অফিসারদের জন্য সংরক্ষিত এই বাড়িটির নাম আসাম ভবন। তাদের কোনো পরিদেহ বস্ত্র না থাকায় রুস্তমজি সুটকেস খুলে তার নিজের পোশাক তাদের পরতে দিলেন। গোসল করার পর ৬ ফুট লম্বা রুস্তমজির পায়জামা পাঞ্জাবিতে তাদের বেমানান লাগলেও করার কিচ্ছু ছিল না। প্রায় শেষ রাতে সামান্য কিছু খেয়ে তারা আলোচনায় বসলেন।
পরদিন সকালে নিরাপত্তা অফিসার শরদিন্দু চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হলেন। মুক্তিযুদ্ধের পুরো সময়টি শরদিন্দু চট্টোপাধ্যায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। পরিচয় পর্বের পর তার সহায়তায় আব্বু ও আমিরুল ইসলামের জন্য প্রয়োজনীয় শার্ট, প্যান্ট, ব্যক্তিগত ব্যবহার সামগ্রী ও আব্বুর ডায়াবেটিসের ঔষধের ব্যবস্থা করা হয়। এর মধ্যে রুস্তমজি দিল্লিতে যোগাযোগ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আব্বুর সাক্ষাৎকারের ব্যবস্থা করেন। তিনি ইন্দিরা গান্ধীর আস্থাভাজন ছিলেন। এদিকে সেদিন আব্বুরা আবার ফিরে যান টুঙ্গির সীমান্তে। সেখানে বিএসএফের সহায়তায় কিছু অস্ত্র মেজর আবু ওসমান চৌধুরীর কাছে তুলে দেওয়া হয়। গোলক মজুমদার একটি এলএমজি আব্বুকে দেন। সেই এলএমজি আব্বু মেজর আবু ওসমান চৌধুরীর হাতে তুলে দিয়ে বলেন, আপনি সামলাবেন এটা। তখনই ইপিআরের সুবেদার মুজিবুর রহমানকে এলএমজি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় গোলক মজুমদার আব্বুকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলেন, ইউ উইল উইন। 1 এপ্রিল রাত 10টায় একটি মালবাহী সামরিক বিমানে আব্বু ও আমিরুল ইসলাম, গোলক মজুমদার ও শরদিন্দু চট্টোপাধ্যায় সঙ্গোপনে সকলের চোখ এড়িয়ে দিল্লির পথে রওনা হলেন। পুরনো AN-12 রাশিয়ান বিমানটি প্রচণ্ড আওয়াজে ও কাঁপুনি তুলে ধীরগতিতে যখন দিল্লিতে পৌঁছালো তখন ভোর হয়। সেখানে গিয়ে তাদের দেখা হয় বাংলাদেশ থেকে আগত কয়েকজন বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ রেহমান সোবাহান, আনিসুর রহমান, আব্দুর রউফ, MR সিদ্দিকী, সিরাজুল হক প্রমুখের সঙ্গে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আগত রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ করেন এবং গোপনে আব্বুকে দেখিয়ে নিশ্চিত হন যে তিনিই মূল ব্যক্তি। 3 এপ্রিল রাত 10টায় 10 নম্বর সফদারজং রোডে ইন্দিরা গান্ধীর সঙ্গে আব্বুর প্রথম সাক্ষাৎ হয়। ইন্দিরা গান্ধী সেই সময়টিতে আব্বুর অপেক্ষায় বারান্দায় পায়চারি করছিলেন। বাহুল্যবর্জিত স্টাডি রুমে তাদের আলাপচারিতা শুরু হয় এভাবে। ইন্দিরা গান্ধী প্রথমে আব্বুকে প্রশ্ন করেন, শেখ মুজিব কেমন আছেন? আব্বু উত্তর দেন, আমার যখন তার সাথে শেষ দেখা হয় তখন তিনি সব বিষয় পরিচালনা করছিলেন। তার যে পরিকল্পনা ছিল সে মতোই আমাদের কাজ চলছে এবং হাইকমান্ড হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যার যেটা দায়িত্ব সেভাবে কাজ করছি এবং আমার দায়িত্ব হিসাবে এখানে এসেছি। আব্বু এই আলোচনায় খুব পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে বললেন, এটা আমাদের যুদ্ধ, আমরা চাই ভারত এতে জড়াবে না। আমরা চাই না ভারত তার সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের স্বাধীন করে দিক। এই স্বাধীনতার লড়াই আমাদের নিজেদের এবং এটা আমরা নিজেরাই করতে চাই। এক্ষেত্রে আমাদের যা দরকার হবে তা হচ্ছে আমাদের মুক্তিবাহিনী গড়ে তোলার জন্য আপনাদের দেশের আশ্রয়, ট্রেনিংয়ের সব রকম সুবিধা এবং সে ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা ও অস্ত্র সরবরাহ, এইসব আমাদের জরুরি প্রয়োজন হবে। আর আমরা যেরকম পরিস্থিতি দেশে দেখে এসেছি তাতে মনে হয় যে 2-1 সপ্তাহের মধ্যে প্রচুর শরণার্থী এই দেশে ঠাঁই নেবে। তাদের আশ্রয় এবং আহারের ব্যবস্থা ভারত সরকারকে করতে হবে। বহির্বিশ্বে আমাদের স্বাধীনতার কথা প্রচারের জন্য ব্যবস্থা করতে হবে। কূটনৈতিক ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবেন, এটা আমরা আশা করি। ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকীকরণ যাতে না ঘটে সে বিষয়ে আব্বু জোর দেন। নতুন রাষ্ট্রের পররাষ্ট্র নীতিমালাও ব্যাখ্যা করেন সাবলীলভাবে। তিনি জানান, আমাদের পররাষ্ট্র নীতি হবে জোট নিরপেক্ষ, সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়। বাংলার মানুষের সংগ্রাম মানবতার পক্ষে ও হিংস্র ফ্যাসিবাদের বিরুদ্ধে। সকল গণতন্ত্রকামী মানুষ ও সরকারের সহায়তা আমরা চাই। আব্বু ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের ধীরশক্তি ও আত্মমর্যাদা সম্পন্ন এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল রাষ্ট্রনায়কের মতোই। এ কারণে আব্বু ও ইন্দিরা গান্ধীর প্রশাসনের মধ্যে শ্রদ্ধা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ভারত সরকার সার্বত্রিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাহায্য ও সমর্থনের প্রতিশ্রুতি প্রদান করে। দ্বিতীয় দফা বৈঠকে ইন্দিরা গান্ধী আব্বুকে জানান মুজিব কাকু গ্রেপ্তার হওয়ার সংবাদ, যা পাকিস্তান সরকারের তখনও প্রচার করেনি। এই সংবাদ পেয়ে আব্বু বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু করণীয় তা করতে শ্রীমতী গান্ধীকে অনুরোধ জানান। ইন্দিরা গান্ধী আশ্বাস দেন তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে সাফল্যজনক সাক্ষাতের আলোকে ভারতসহ বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধকে জাতীয় কাঠামোর অন্তর্ভুক্ত করে তাকে পরিচালনার জন্য অবিলম্বে সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। এই চিন্তাটি কুষ্টিয়ার সীমান্তে অপেক্ষারত আব্বুর মাথায় প্রথম উদয় হয়েছিল। এখন প্রয়োজন যথাশীঘ্র তা বাস্তবে রূপ দেয়া। সরকার গঠনের লক্ষ্যে আব্বু ও আমিরুল ইসলাম আলোচনা করেন MR সিদ্দিকী, আব্দুর রউফ প্রমুখের সঙ্গে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে চিঠির মাধ্যমে সরকার গঠনের পক্ষে ঐক্যমত প্রকাশ করলেন। তারা লিখলেন,
যেন অবিলম্বে সরকার গঠন করা হয় এবং তাজউদ্দিন আহমেদ যেন সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধু ও তার সহকর্মী শীর্ষস্থানীয় ৫ নেতাসহ যে হাইকমান্ড গঠন করা হয়েছিল এবং যারা ছায়া সরকারের কাজ করছিলেন তাদের নিয়েই প্রথম বাংলাদেশ সরকার গঠন করা হবে। হাইকমান্ড নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম কাজ হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ মন্ত্রিসভার বাকি সদস্যদের খুঁজে বের করা। দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দেখা হয় মন্ত্রিসভার সদস্য এম মনসুর আলী ও আবু হেনা কামরুজ্জামানের সঙ্গে। তারা সহ আওয়ামী লীগের প্রায় অর্ধশত এমএলএ, এমপি ও রাজনৈতিক যারা সীমান্ত অতিক্রম করে কলকাতায় আশ্রয় গ্রহণ করেছিলেন তার সঙ্গে সরকার গঠন ও মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার ব্যাপারে সরকারের ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়। এম মনসুর আলী ও আবু হেনা কামরুজ্জামান স্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রতা প্রকাশ করেন। সরকার গঠনের ব্যাপারে আব্বুর বক্তব্যকেই সকলে মেনে নেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রথম ভাষণটি খসড়া আব্বু, রেহমান সোবহান ও আমিরুল ইসলাম মিলেই তৈরি করেছিলেন। দিল্লিতে রেকর্ড করা আব্বুর বক্তৃতাটি শিলিগুড়ির কোনো এক জঙ্গলের গোপন বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ১০ই এপ্রিল বাংলাদেশ সময় রাত ১০টায়। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সংগ্রাম এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলা সরকার গঠনের কথা। সীমান্ত এলাকায় তারা যাতে সহজে যাতায়াত করতে পারেন সেজন্য ইন্দিরা গান্ধী তাদের একটি ছোট ডাকোটা প্লেনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই প্লেনে করেই ১১ এপ্রিল সকালে ময়মনসিংহের তুরা পাহাড়ের কাছে আব্বু, এম মনসুর আলী ও আমিরুল ইসলাম অবতরণ করলেন সৈয়দ নজরুল ইসলামের সন্ধানে। বিএসএফের সহায়তায় তারা সৈয়দ নজরুল ইসলাম ও আব্দুল মান্নানের খোঁজ পেলেন। আব্বু ও সৈয়দ নজরুল ইসলাম একান্তে আলাপ করলেন। আব্বু তাদের জানালেন ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন সহ সব ঘটনা। সব শুনে সৈয়দ নজরুল ইসলাম আব্বু সহ সকলকে অভিনন্দন জানালেন এবং সরকার গঠনের পক্ষে সম্পূর্ণ মত দিলেন। ডাকোটা প্লেনটি এবার উড়াল দিল আগরতলার পথে। সেখানে পৌঁছে খুঁজে পেলেন মন্ত্রিসভার অপর সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে। ইতিমধ্যে কর্নেল ওসমানী সহ অনেক রাজনীতিবিদই সেখানে পৌঁছেছেন। আব্বু আলাপ করলেন কর্নেল ওসমানীর সঙ্গেও। প্রথাগত যুদ্ধের বিপরীতে জয়যুদ্ধকে গেরিলা যুদ্ধের মধ্যে সংগঠিত করার আহ্বান জানিয়ে তার উপর প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করা হলো। সেক্টর কমান্ডারদের নাম আব্বু ১০ এপ্রিলের ভাষণে উল্লেখ করেছিলেন। সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে মন্ত্রিসভার শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে। বাংলাদেশের মাটিতে হবে শপথ গ্রহণ, এই ছিল আব্বুর সিদ্ধান্ত। এভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাঁধে ন্যস্ত হলো মুক্তি সংগ্রাম পরিচালনার গুরু দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ল মুক্ত আকাশে। আব্বু বললেন, পলাশীর এক আম্রকাননে বাংলা ও ভারতের স্বাধীনতার সূর্যাস্ত হয় ইংরেজদের হাতে। অপর এক আম্রকাননে উদিত হলো বাংলাদেশের স্বাধীনতার সূর্য। আব্বুর গল্প বলা শেষ হলো। তিনি চলে গেলেন উল্টো দিকের ফ্ল্যাটে। সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সভা শুরু করলেন ঘড়ির কাঁটা ধরে। স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল অনন্য ঘটনাবলীর প্রদীপ রাশি গল্পের মধ্য দিয়ে তিনি প্রজ্বলিত করেছিলেন আমাদের কচি মনে। তার বলাই ছিল আশা ও নিশ্চিত বিজয়ের অনুরণন। তার গল্পে অনুচ্চারিত ছিল স্বাধীনতা বিরোধীদের ভয়াবহ ষড়যন্ত্র ও ক্ষমতালিপ্সু স্বার্থান্বেষীদের অন্তর্কলহ ও কুটিলতার বিরুদ্ধে তার অবিশ্রান্ত সংগ্রামের কথা। আপসীন চূড়ান্ত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাকে পাড়ি দিতে হয়েছিল বহু চড়াই উতরাই। খন্দকার মোস্তাক আহমদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কৌশলে ব্যবহার করতে চেয়েছিলেন পাকিস্তান ও মার্কিন সরকারের স্বার্থ রক্ষার কাজে। পররাষ্ট্রমন্ত্রীর পদটির প্রতি তার বিশেষ আগ্রহের কারণ এই কার্যকলাপ থেকে অনুমান করা যায়। মুক্তি সংগ্রামকে ধ্বংস করে কনফেডারেশন গঠনের মাধ্যমে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের উপনিবেশে পরিণত করার জন্য তিনি সুচতুর চাল চালেন। মুক্তিযুদ্ধকে দ্বিধাবিভক্ত করার জন্য তিনি একটি ভাবাবেগপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, স্বাধীনতা চাও না মুজিবকে চাও? যদি স্বাধীনতা পেতে হয় তাহলে মুজিবকে পাবে না, এবং মুজিবকে পেতে হলে স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে। এই ছিল পৃষ্ঠপোষক মার্কিন সরকারের তরফ থেকে পেশ করা তার যুক্তি। এর জবাবে আব্বু বলেছিলেন, স্বাধীনতাও চাই, মুজিবকেও চাই। স্বাধীনতা এলেই মুজিবকে পেতে পারি। মার্কিন প্রশাসনের সঙ্গে মোস্তাকের গোপনে আদান প্রদান সম্পর্কে আব্বু অবহিত হওয়ার পর ষড়যন্ত্রের দোসর পররাষ্ট্র সচিব মাহবুবুল আলম চাষী সহ মোস্তাককে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। সাংবাদিক লরেন্স লিফশুলস তার বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে উল্লেখ করেছেন, দ্য ইউএস কন্ট্রাক্টস ওয়ার হাইলি সেন্সিটিভ বিকজ
They bypassed the dominant leadership of provisional government in person of the Prime Minister Tajuddin Ahmad. Tajuddin, like nearly the entire rank and file of the Bangladesh movement, was irrevocably committed to full independence of the country after the massacre of 25th March and would breach no compromise on this issue. Therefore, absolute discretion and the secrecy was the key to splitting the Bengali leadership and supporting that faction which would compromise with Pakistan and not demand full independence. Some sources have suggested that the moment chosen was to be October 1971, when Mushtaq as foreign minister was expected to arrive in New York to present the Bangladesh case before the UN General Assembly. Had he suddenly in New York, unilaterally and without warning, announced a compromise solution short of independence, a position that constituted a sellout and betrayal in the view of Tajuddin and the rest of the leadership, Mushtaq might at this stage have pulled off a full cup against the rest of Awami leadership back in Kolkata, and the history of Bangladesh might have been different. লরেন্স লিফশুলস মার্কিন প্রশাসনের সঙ্গে মোস্তাকের গোপন যোগসাজশের কথা এবং কোনো পূর্বাভাস ছাড়াই জাতিসংঘে যোগদান করে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানের সঙ্গে সমঝোতা ঘোষণার গোপন চক্রান্ত এবং তার বিশ্বাসঘাতকতাপূর্ণ কার্যকলাপের বিপরীতে আব্বুর নেতৃত্বের প্রায় সকল বাঙালির পূর্ণ স্বাধীনতার পক্ষে আপোষহীন মনোভাবের কথা উল্লেখ করেছিলেন। আব্বুর ওই আপোষহীন মনোভাবের বাস্তব রূপ দেখতে পাই যখন মার্কিন প্রশাসনের সহায়তায় পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের লক্ষ্যে মোস্তাকের জাতিসংঘে যোগদানের পরিকল্পনা বানচাল হয়ে যায় আব্বুর তড়িৎ ও দৃঢ় পদক্ষেপের ফলে। মোস্তাকের পরিবর্তে বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের 8 সদস্যের প্রতিনিধি দলটি নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। স্বাধীনতার পর অব্যাহতিপ্রাপ্ত মাহবুবুল আলম চাষির বদলে 21 ডিসেম্বর আবু ফাতেহ পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং মোস্তাককে ছাড়তে হয় পররাষ্ট্রমন্ত্রীর পদটি। এর প্রতিশোধ মোস্তাক পরবর্তী সময় নিয়েছিলেন বড় নির্মমভাবে। মোস্তাকের ষড়যন্ত্র ধরা পড়ার পর গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে দেশরক্ষা মন্ত্রী হিসাবে অধিকাংশ সামরিক সিদ্ধান্ত আব্বু এককভাবে গ্রহণ করেন। মোস্তাকের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ঘটনাটি স্বাধীনতা যুদ্ধের নাজুক পরিস্থিতিতে যাতে বিভাজন ও সংশয়ের কারণ না হয় সেজন্য বিষয়টি সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়। এদিকে আব্বুকে যেমন প্রতিহত করতে হয়েছিল আন্তর্জাতিক চক্রান্ত, তেমনি যুবনেতাদের অনাস্থা ও ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের একাংশের অন্তর্কলহ ও কোন্দল। বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবনেতারা স্বাধীন বাংলাদেশ তথা মুজিবনগর সরকারের প্রতি অনাস্থা প্রদর্শন করে। তারা বিপ্লবী কাউন্সিল গঠনের পক্ষে জোর দেয়। আব্বু বিষয়টি নিয়ে বিভিন্ন জনের মতামত গ্রহণ করেন, এমনকি যোদ্ধাদেরও মতামত নেন। আলোচনার মাধ্যমে কোন্দলকারী ও অনাস্থা প্রদর্শনকারী দলটি ব্যতীত অধিকাংশ সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে আইনগত সরকারের প্রতিষ্ঠা ব্যতীত ভারত সরকারের কাছ থেকে অস্ত্র গ্রহণকারী মুক্তিযোদ্ধারা পরিচালিত হবে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসাবে। সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন বিপ্লবী কাউন্সিল গড়ে ওঠাও অস্বাভাবিক কিছু নয়, যা স্বাধীনতা যুদ্ধকে করবে শতধা বিভক্ত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত আইনগত সরকারের পক্ষেই সম্ভব স্বাধীনতার পক্ষ সমর্থনকারী সকলকেই দল মত নির্বিশেষে এক কাতারভুক্ত করে পূর্ণ স্বাধীনতার পথে পরিচালনা করা এবং স্বীকৃতি ও সমর্থনের জন্য বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাওয়া। সরকার গঠনের পক্ষে উত্থাপিত যুক্তির বলে যখন বিপ্লবী কাউন্সিল গঠনের প্রস্তাবটি ভেস্তে যায়, তখন গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রোস্তমজির প্রবল বিরোধিতা সত্ত্বেও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় শেখ মনির নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। মেজর জেনারেল সুজাং সিন উবান নিয়োজিত হন মোটা ভাতা ও সুবিধাপ্রাপ্ত মুজিব বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্বে। অন্যদিকে অপর্যাপ্ত অন্ন, বস্ত্র, বাসস্থান ও ভাতা সংকটের মধ্য দিয়ে নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সমন্বয়ে গঠিত বৃহত্তর মুক্তিবাহিনীর যোদ্ধারা দেশকে মুক্তি সংগ্রামে মুজিব বাহিনীর নেতৃবৃন্দ ভারতীয় প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে যে তারা সরাসরি বঙ্গবন্ধুর তরফ থেকে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং একমাত্র তাদেরই অধিকার আছে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার। এক বাক্সে সকল ডিম না রাখার পক্ষপাতী ভারত সরকারেরও
মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে গোপন রাখে। ব্যাপারটি বেশি দিন গোপন থাকে না। আগস্টে আব্বু যখন দিল্লিতে সফর করেন, সেখানে তিনি রয়ের সাহায্যপুষ্ট মুজিব বাহিনীর ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল কার্যকলাপ ও সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই স্বাধীনতা যুদ্ধকে বিভক্তির মারাত্মক সমস্যা সমাধানের জন্য PN ইকসার এবং প্রধান রামনাথ কাওয়ের সাহায্য চান। কিন্তু দুজনেই নীরব থাকেন। তাদের এই নীরবতায় আব্বু মনোবল না হারিয়ে দ্বিগুণ উদ্যমে মুক্তিযুদ্ধকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন ও সোভিয়েত ইউনিয়ন সহ সহানুভূতি রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যেতে থাকেন। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের লক্ষ্যে আব্বু নিবেদিত কর্মপ্রয়াসের বিপরীতে অনুগত তরুণদের ক্ষুদ্র অংশকে নিয়ে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গঠিত মুজিব বাহিনীর প্রতিষ্ঠা ও বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাদের আত্মঘাতী কর্মকাণ্ড ও ভিত্তিহীন অপপ্রচারণা তাদের ক্রমশই অপ্রিয় করে তোলে। পাকিস্তানি সেনাবাহিনী নয়, বরং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ইউনিট হয় মুজিব বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তু। জাতীয় মুক্তি সংগ্রামের কাতার থেকে তারা এভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারত সরকারও তাদের প্রশিক্ষণ বন্ধ করে দিতে বাধ্য হয়। এক পর্যায়ে মুজিব বাহিনীর শীর্ষস্থানীয় এক নেতা এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে আব্বুকে হত্যার প্রচেষ্টা চালায়। মোস্তাক, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ নেতাদের গঠিত উপদলগুলো আব্বুর কর্মকাণ্ডে প্রচণ্ড বাধার সৃষ্টি করতে থাকে। তাদের সৃষ্ট অবিশ্বাস, অনাস্থা ও অপপ্রচার বালুর দুর্গের মতোই ধসে পড়তে থাকে আব্বুর সবল নেতৃত্বের কারণে। মাত্র 9 মাস তিনি ছিলেন জাতির নেতৃত্বে, অথচ ওই 9টি মাসেই তিনি সম্পন্ন করেছিলেন যেন এক যুগের কর্ম। সত্যিকার অর্থে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সফল সরকার ছিল মুক্তিযুদ্ধ সময়কার এই প্রথম বাংলাদেশ সরকার। নেতৃত্বকে যদি এক কথায় সংজ্ঞায়িত করা যায় তাহলে বলা যেতে পারে সুযোগ্য নেতা তিনি, যিনি সবার মেধা ও ক্ষমতাকে সুপরিকল্পিতভাবে দেশ ও দশের কাজে লাগাতে পারেন। নেতৃত্বের এই বিরল গুণটি আব্বুর ছিল। জাতির চরম দুর্দিনে ও জাতির পরিত্রাণে তার প্রতিটি কর্মেই ছিল দেশপ্রেম, দূরদর্শিতা, ন্যায় ও সততার স্বাক্ষর। নিপুণ কৌশল ও দক্ষতার সঙ্গে স্বাধীন রাষ্ট্রের উপযোগী খাদ্য, বাসস্থান, শিক্ষা, পুনর্বাসন প্রভৃতি অঙ্গ সংগঠনগুলো তিনি সৃষ্টি করেছিলেন। তার সুতীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো সমস্যায় বাদ পড়েননি। স্বহস্তে লিখিত 13 এপ্রিলের মেমোতে উল্লেখ করেছিলেন সামরিক ও রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার কথা, যুব ক্যাম্প সৃষ্টির কথা। নির্যাতিত বেসামরিক নাগরিকের জন্য ত্রাণের ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের মুদ্রা ছাপানোর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়টিও তার চোখ এড়ায়নি। ওই একই মাসের নোটে তিনি বাংলাদেশকে স্বীকৃতি আদায়ের বিষয়টি যেমন জোর দিয়েছেন, পরবর্তী 2 মের নোটে জাতির পিতার মুক্তির বিষয়টি উল্লেখ করেছেন। যেন তিনি জানতেন যে বাংলাদেশের স্বীকৃতি ও স্বাধীনতা যুদ্ধের সফলতার উপরে নির্ভর করবে তার মুক্তি। মুক্তিযুদ্ধের সমর্থক বিরোধী দলগুলোর ভূমিকাও তিনি খাটো করে দেখেননি। সরকার পরিচালনা ও দেশ মুক্তির সংগ্রামে তাদের পরামর্শ ও সহায়তা লাভের জন্য তার নিজস্ব দলের একাংশের প্রচণ্ড বাধা সত্ত্বেও আহ্বায়ক হিসাবে গঠন করেন মুক্তিযুদ্ধের মাইলফলক জাতীয় উপদেষ্টা কমিটি। মাওলানা ভাসানী হন এই কমিটির সভাপতি। দেশের কল্যাণে ভিন্নজন ও মতকে ঐক্যবদ্ধ করে একত্রে কাজ করার গণতান্ত্রিক মানসিকতা তার মাঝে পরিলক্ষিত হয় চরম প্রতিকূল অবস্থাতেও। ভাসানীর ন্যাপ, মোজাফফরের ন্যাপ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ও আওয়ামী লীগকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 8 সেপ্টেম্বর আমন্ত্রণ জানিয়ে স্বহস্তে যে পত্রটি তিনি লেখেন তার অপর বিশেষত্ব হল যে তাতে সকাল 10টার পাশে ব্র্যাকেটে বাংলাদেশ সময়ের উল্লেখ। প্রবাসে মাটি থেকে পুরো মুক্তিযুদ্ধকে তিনি পরিচালনা করেছিলেন তার ঘড়ির কাঁটায় বাংলাদেশের সময়কে অনুসরণ করে। বাংলাদেশ তার অস্তিত্বে ছিল সদা বিরাজমান। বাংলাদেশকে তিনি ভালোবেসেছিলেন এক বিশাল হৃদয়ের মানব সত্তা হিসাবে। এই ভালোবাসা তার রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টিকে ম্লান করেনি। সে কারণে স্বাধীন রাষ্ট্রে অবাঙালিদের যেমন বিহারি সম্প্রদায় যারা পাকিস্তানকে সমর্থন করেছিল তাদের সমস্যা ভার লাঘবের কথাও উল্লেখিত হয় 28 অক্টোবরের নোটে। ওদিকে 13 ডিসেম্বর বিজয় দিবসের আগেই মন্ত্রিসভায় রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দালালদের বিচারের বিষয়টি গৃহীত হয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কাউকে শাস্তি দেওয়া আব্বুর সমর্থন করেনি, কিন্তু যারা মুক্তিযুদ্ধের সময় অমানবিক ও বর্বরোচিত কার্যকলাপের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে তাদের সম্পর্কে তিনি বলেন, সরকার কোনো পাইকারি ব্যবস্থা নেবে না, তবে যেসব দালাল স্বাধীনতা সংগ্রামে বিঘ্ন সৃষ্টি করেছে এবং বাঙালি হত্যায় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে তাদের বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে। দালাল গোষ্ঠী বাঙালি বা অবাঙালি যে হোক না কেন রেহাই পাবে না।
1971 সালের 21শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্মলাভ করে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে এর আদর্শগত ও আচরণগত পার্থক্য ব্যাপক। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম একটি রক্তক্ষয়ী ও বৈপ্লবিক যুদ্ধের অগ্নিগর্ভ থেকে। এই বাংলাদেশ সেনাবাহিনীর মূল কর্মকাণ্ড ও নীতি নির্ধারণী ক্ষমতা পাকিস্তানি কায়দায় কোনো সামরিক প্রশাসকের হাতে কেন্দ্রীভূত নয়, বরং আইনানুগভাবে এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বেসামরিক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাতে ন্যস্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন সামরিক ও বেসামরিক উভয় অংশের মধ্যেই এনেছিলেন উদ্দীপনা ও বিরল ভারসাম্য। ওই নভেম্বর মাসেই এলো রোজার ঈদ। আব্বু রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মাঝে তাদের ক্যাম্পে মিলিত হলেন। আমাদের ফ্ল্যাটে ঈদের দিন কোনো বিশেষ খাবারের আয়োজন হলো না, নতুন কাপড়ও জুটল না। শাক, ডাল, আলু ভর্তা ভাত খেয়ে ঈদ উদযাপন হলো। আম্মা আমাদের বললেন যে লাখ লাখ শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের ভাগ্যে জোটেনি কোনো ঈদের আনন্দ, তাদের বেদনার ভাগিদার আমাদেরও হতে হবে। 1971 সালের 9 আগস্ট ঐতিহাসিক ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিটির ফলে বাংলাদেশের পক্ষে ভারতের স্বীকৃতি লাভের পথটি উন্মুক্ত হয়। ভারতের পাশে দাঁড়িয়েছে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী মিত্র, যে কারণে পাকিস্তান ও মার্কিন শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পথটি বাংলাদেশকে স্বাধীনতা প্রদানের পথটি সহজতর হয়। আব্বু স্বীকৃতি প্রসঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশকে স্বাধীনতা দানের অনুরোধ জানিয়ে 1971 সালের 15 অক্টোবর প্রথম শ্রীমতী ইন্দিরাকে চিঠি লিখি। এরপর 23 নভেম্বর আরও একখানা চিঠি দেই। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ঘোষিত যুদ্ধের ঠিক আগের দিন 2রা ডিসেম্বর ও পরের দিন 4ঠা ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। 6 ডিসেম্বর বেলা 11টায় ভারতীয় পার্লামেন্ট বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা ঘোষণা করার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাকে একখানা আনুষ্ঠানিক চিঠি দেন। 7 ডিসেম্বর মঙ্গলবার বিকাল 3:15টায় মুজিবনগরে সে চিঠি আমার হাতে এসে পৌঁছায়। আব্বুর সুদক্ষ নেতৃত্বের একটি বড় অর্জন হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভারতের স্বীকৃতি লাভ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্যাদাশীল চুক্তিটিও কিন্তু সম্পাদিত হয় ওই একই সময়। আব্বু এই সম্পর্কে বলেন, বাংলাদেশ কারো ঘাঁটি হবে না। এমনকি যুদ্ধের দিনে সবচেয়ে বিপর্যয়ের সময়ের শ্রীমতী গান্ধীকে বলেছি, বন্ধু রাষ্ট্র হিসেবে তুমি আমাদের দেশে যাবে। বন্ধু তখনই হবে যখন তুমি আমাদের স্বীকৃতি দেবে, তার আগে সার্বভৌমত্বের বন্ধুত্ব হয় না। 6 ডিসেম্বর স্বীকৃতি দিয়ে ভারতীয় বাহিনী আমাদের সঙ্গে এসেছিল। সেদিন শুনে রাখুন, আমরা বন্ধুরা, কোনো গোপন চুক্তি ভারতের সঙ্গে হয়নি। একটি চুক্তি হয়েছে, সেই চুক্তি প্রকাশ্য এবং কিছুটা লিখিত কিছুটা অলিখিত। সেই 9 মাসে সৈয়দ নজরুল ইসলাম এবং আমি যুক্তভাবে স্বাক্ষর করেছিলাম। সেখানে লেখা ছিল, আমাদের স্বীকৃতি দিয়ে সহায়ক বাহিনী হিসাবে তোমরা বাংলাদেশে প্রবেশ করবে এবং যেদিন আমরা মনে করব বাংলাদেশে আর তোমাদের থাকার দরকার নেই, সেদিন তোমরা চলে যাবে। সেই চুক্তি অনুসারে বঙ্গবন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বললেন, 30 মার্চের মধ্যে তোমাদের বাহিনীকে উঠিয়ে নিয়ে যাবে। তখন মিসেস গান্ধী 1972-এর 15 মার্চের মধ্যে সহায়ক বাহিনী উঠিয়ে নিয়ে গেলেন। 16 ডিসেম্বর যেদিন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিল, সেদিন আমাদের সবার হৃদয়ে বয়ে গেল বিপুল আনন্দের জোয়ার। আমাদের ছোট্ট ফ্ল্যাটটি ভরে গেল ফুলে আর ফুলে। আব্বু আমাদের উল্টো দিকের কোনাকুনি ফ্ল্যাটে গেলেন সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে মন্ত্রিসভার সভা করতে। আব্বুর সঙ্গে আনন্দে উল্লাসিত আরও অনেকে। সভা সেরে মাত্র 8 ঘন্টার জন্য আমাদের ফ্ল্যাটে এলেন। সোহেলকে তিনি কোলে তুলে নিলেন। আনন্দে বিহ্বল আমরা দাঁড়ালাম আব্বু আম্মার পাশে। আমাদের সবার হাতে ফুলের তোড়া। আব্বুর চেহারায় বিষণ্ণতার ছাপ। তিনি ফ্ল্যাট ভরা উল্লাসিত মানুষের মধ্যে থেকে হঠাৎ করেই ঢুকলেন আমাদের শোবার ঘরে। তিনি কিছুক্ষণ পর ঝড়ের গতিতে বেরিয়ে চলে গেলেন। বহুযুগ পর আম্মা আমার কাছে সেই বিশেষ দিনটির একটি অজানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আব্বু ঘরে ঢোকার কিছুক্ষণ পর আম্মা ঘরে প্রবেশ করেন। তিনি দেখেন আব্বু ঘরের জানালার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। আম্মা, যিনি আব্বুকে গভীরভাবে জানতেন, বুঝলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য কাঁদছেন। বাংলাদেশের জন্য এত বড় অর্জন, এই স্বীকৃতির দিন, অথচ তিনি পাশে নেই। আম্মাকে দেখে আব্বু কান্না থামালেন। তারপর কোনো এক গভীর চিন্তায় মগ্ন হয়ে আব্বু জানালার গরাদে হাত রাখলেন। তারপর আম্মা দেখলেন যে আব্বু আম্মার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তারপর হঠাৎই আম্মাকে বললেন, শ্রীমাভ বন্দরনায়ক কি তুমি হবে? দুবার কথাটি তিনি উচ্চারণ করলেন। আব্বুর হঠাৎ ওই উক্তিটি সম্পর্কে আম্মা তার মনের অবস্থা আমার কাছে এভাবে ব্যক্ত করলেন। ওই মুহূর্তে আমি তাজউদ্দিনের ওই তাল লয়, পৃথিবীর বাস্তবতা বিচ্যুত, পৃথিবীর লাখো ঘটনার সঙ্গে সম্পর্কহীন মন্তব্যের কোনো কারণ খুঁজে পেলাম না। কথাটি বলে তাজউদ্দিন দ্রুতগতিতে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বেশ কয়েক মুহূর্ত নিঃসাড় হয়ে আকাশ পাতাল ভাবনার রাজ্যে ডুবে থাকলাম।
ওই কথাটির অর্থ কী? 1959 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমান বন্দরনায়ক বৌদ্ধ ধর্মাবলম্বী এক চরমপন্থী ভিক্ষু ধর্মযাজকের গুলিতে প্রাণ হারান। 1960 সালে তার বিধবা স্ত্রী শ্রীমাভো বন্দরনায়ক তার স্বামীর শ্রীলঙ্কা ফ্রিডম দলের নেতৃত্ব দেন এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। শ্রীলঙ্কার ওই রাজনৈতিক ঘটনা ও পরিবেশের সঙ্গে আব্বুর ওই মন্তব্যটির কি কোনো সম্পর্ক ছিল? স্বীকৃতির ওই আনন্দঘন পরিবেশ ছাড়িয়ে আব্বু কি দিব্যদৃষ্টি মেলে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগ ও তার জীবনের মর্মান্তিক পরিণতিকেই দেখতে পেয়েছিলেন? আব্বুও চরমপন্থী ঘাতকদের গুলিতে মৃত্যুবরণ করেন। দেশের চরম নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে আম্মা তার স্বামীর তিলতিল করে গড়া দল আওয়ামী লীগের নেতৃত্বভার গ্রহণ করেন দুর্দান্ত সাহসিকতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে। আমাদের বিদ্যুৎ সমাজ সে অনালোকিত ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়টি একদিন তথ্য ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন এই আশা রাখি। 7 ডিসেম্বর যশোর মুক্ত হলো। 11 ডিসেম্বর মুক্ত স্বদেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম জনসভার যোগ দিতে আব্বু সৈয়দ নজরুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এম আক্তার মুকুল, ফণীভূষণ মজুমদার, জহির রায়হান, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবুর রহমান সর্দার প্রমুখ নেতৃবৃন্দ মুক্ত যশোরে গেলেন। বিজয়ের আনন্দে উদ্বেলিত জনতা, দেশি ও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে যশোরের টাউন হল ময়দান জনসভায় আব্বু বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করেন। ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল আব্বুর ওই বক্তব্য ধর্মের বিরুদ্ধে ছিল না, বরং তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর হাতে ধর্মের অপব্যবহারকে রোধ করার জন্যই তিনি ওই ঘোষণা দেন। তার ওই ঘোষণার প্রতিফলন দেখতে পাওয়া যায় 1972-এর সংবিধানে, যেখানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তার দূরদর্শী সেই চিন্তাধারার যৌক্তিকতা বর্তমান বাংলাদেশ ও বর্তমান বিশ্বের প্রেক্ষিতে আরও প্রাসঙ্গিক। আব্বুর বন্ধু প্রীতম ঘনিষ্ঠ সহকর্মী যশোর আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মশিউর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। আব্বু উদ্ভ্রান্তের মতো ছুটে গেলেন ক্যান্টনমেন্টের সেই ঘরটিতে, যেখানে তাকে পাশবিকভাবে হত্যা করা হয়। ঘরটিতে প্রবেশ করে তিনি ডুকরে কেঁদে ওঠেন। আব্বুর সাদা পাঞ্জাবি সিক্ত হয়ে যায় চোখের জলে। শত্রুমুক্ত এই নবীন দেশটিকে শহীদদের রক্তের উপযুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে, সে কথা তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন। বিজয়ের আনন্দঘন পরিবেশের মধ্যেও আব্বু অবয়বে বিরাজমান কোনো গভীর চিন্তায়। পাকিস্তানি বাহিনীর পরাজয় ঘটেছে, কিন্তু আনাচে কানাচে তো ছড়িয়ে রয়েছে তাদেরই চর, নতুন মুখোশ পরে। সে চিন্তাই কি আব্বু করছিলেন? একই সঙ্গে তার স্বপ্নের বাংলাদেশ গড়ার হাজারো পরিকল্পনা। সেই দিনটি প্রায় 35 বছর পর টেক্সাস প্রবাসী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জালাল ইমেইলে অ্যাটাচ করে আমাদের পাঠালেন 18 ডিসেম্বর 1971 ফার ইস্টার্ন ইকোনমিক্স রিভিউয়ের প্রচ্ছদে মুক্ত যশোরের এক প্রাঙ্গণে সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত গভীর চিন্তায় মগ্ন আব্বুর ছবি। তার সুগভীর দৃষ্টি সম্মুখে প্রসারিত, যেন তিনি দেখছেন ভবিষ্যৎকে। তার পাশেই কালো আচকান, কালো পায়জামা ও কালো টুপি পরিহিত খন্দকার মোস্তাক। সে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছে। মুক্তিযোদ্ধা সৈনিকরা পেছনে দাঁড়ানো, সাদা ও কালো, ভবিষ্যৎ ও অতীত। খুবই অর্থবহ ওই প্রচ্ছদটির শিরোনামও অর্থবহ। বাংলাদেশ নো লুকিং ব্যাক। বাংলাদেশ পেছনে তাকিয়ে নেই। শুরু হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রা। মোস্তাকের ষড়যন্ত্র ধরা পড়ার পর আব্বু তাকে চোখে চোখে রাখতেন। যশোরেও তিনি তাকে সতর্কতার সঙ্গে রেখেছিলেন, যাতে সে কোনো নতুন ষড়যন্ত্র পাকাতে না পারে। দালাল ও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আব্বুর দৃঢ় সংকল্পবদ্ধ ও দূরদৃষ্টিসম্পন্ন দৃষ্টিভঙ্গি লক্ষণীয়। 10 ডিসেম্বর তার নেতৃত্বে যে সকল সরকারি কর্মচারী ও কর্মকর্তারা যুদ্ধাপরাধ করেছেন তাদেরকে বিচারের অধীনে আনার সিদ্ধান্তটি গৃহীত হয়। 13 ডিসেম্বর রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দালালের বিচারের বিষয়টি মন্ত্রিসভায় আব্বুর উদ্যোগে গৃহীত হয়, যা আগেই উল্লেখ করেছি। যেন তিনি জানতেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বিষবৃক্ষদের সমূলে উৎপাটিত না করলে মুক্তিযুদ্ধের আদর্শ এক অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও সবল সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। 11 ডিসেম্বর ভোররাতে রিমিও রওনা দিল মুক্ত যশোরের পথে। আম্মা আমাকে কয়েকবার ডাকলেন। আমি তখনও গভীর ঘুমে। আমার ঘুম না ভাঙায় তিনি আর ডাকলেন না। হয়তো তিনি আমাদের দুবোনকে একসঙ্গে ছাড়তে চাননি। রাস্তাটি তখনও নিরাপদ নয়। রিমি ছোট হলে কি হবে? ছোটবেলা থেকেই সে ধীরস্থির, কর্তব্যপরায়ণ ও প্রচণ্ড দায়িত্বশীল। দেশ ও সমাজ ও রাজনীতি সম্পর্কে তার প্রচণ্ড আগ্রহ ছোটবেলা থেকেই। মুক্ত যশোর যাওয়ার উৎসাহে সেই রাতে সে ভালোমতো ঘুমাতেই পারেনি। ভোরবেলা রিমি, মিঠু সোমাদের সঙ্গে যশোরের পথে রওনা দিল। মিঠুর বাবা মেসোমশাই গাড়ি চালাচ্ছেন। সেই গাড়িতে মাসিমা, হাসান ভাইও রয়েছেন। ওরা যশোরে গিয়ে দেখল চারদিকে বিপুল আনন্দ উচ্ছ্বাস।
যুদ্ধবন্দী পাকিস্তানি সৈন্যবাহিনী নিয়ে ধীরগতিতে সারি সারি ট্রাক এগিয়ে যাচ্ছে। শোকাহত এক বৃদ্ধা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, যার পুত্র সন্তানের মৃত্যু ঘটেছে, পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে কেঁদে কেঁদে যশোরের আঞ্চলিক ভাষায় বলছে, বাজান একটারে নামায়া দে, মেরে জান ঠান্ডা করি। রাস্তার দুপাশে তাকানো সারিবদ্ধ জনতা বন্দি পাকিস্তানি সেনাদের জুতো তুলে দেখাচ্ছে। বিজয়ের আনন্দ ও উল্লাসের মধ্যেও স্বজন ও বন্ধু হারানোর অপরিসীম বেদনার চিহ্ন মুক্ত যশোরের আনাচে কানাচে। যশোর মুক্ত হয়েছে, চারদিকে রব উঠেছে, চলো চলো ঢাকা চলো, ঢাকাকে মুক্ত করতে হবে। ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী এগিয়ে চলেছে ঢাকার দিকে। উৎফুল্ল জনতা তাদের জানাচ্ছে প্রাণঢালা অভিনন্দন ও স্বাগতম। ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর পতন আসন্ন। আব্বু জেনারেল ওসমানীকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি প্রস্তুত থাকেন যে কোনো সময় ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু তিনি বিভিন্ন রণাঙ্গন সফর করার জন্য 11 ডিসেম্বর হতে কলকাতার বাইরে ছিলেন। 16 ডিসেম্বর যেদিন ঢাকা মুক্ত হলো সেদিন তিনি সিলেটে। পাকিস্তান বাহিনী তার হেলিকপ্টারকে আক্রমণ করে ভূপতিত করে। তিনি ও তার সহযাত্রীরা অলৌকিকভাবে রক্ষা পান। জেনারেল ওসমানী উপস্থিত না থাকতে পারার কারণে ওসমানীর পরবর্তী গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার পরবর্তী সময়ে এয়ার ভাইস মার্শাল গেলেন মুক্ত ঢাকার রেসকোর্স ময়দানে, যেখানে সূচিত হতে যাচ্ছে শতাব্দীর এক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠান। 93,000 সেনাবাহিনী সহ পাকিস্তানি জেনারেল AK নিয়াজি আত্মসমর্পণ করলেন। ঢাকা মুক্ত হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, বাংলাদেশ বিজয় লাভ করেছে। আমরা আনন্দে দিশেহারা, মুক্ত স্বদেশে ফিরে যাব সেই খুশিতে আমরা বিভোর। 22 ডিসেম্বর আব্বু ও মন্ত্রিসভার সদস্যগণ ঢাকা প্রত্যাবর্তন করলেন। বিমানবন্দরে তাদের বিদায় দিতে এসেছিলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান খসরু রুস্তমজি, একই বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার IG গোলক মজুমদার সহ ভারতীয় প্রশাসনের অনেকে। বিমানবন্দরে আব্বুর সঙ্গে বিদায় কর্মর্দন করে রুস্তমজি বললেন, আশা করি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকবে। আব্বু সামান্য রূঢ় স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, সমতা সহকারে বন্ধুত্ব হতে পারে। গোলক মজুমদার নম্রভাষী আব্বুর কাছ থেকে এই কঠোর উত্তর শুনে অবাক হয়ে গেলেন। স্বাধীনতার 16 বছর পর বন্ধু মিম্মুকে নিয়ে যখন তার সাথে কলকাতায় তার সল্টলেক সিটির বাসভবনে দেখা করতে যাই, তখন মুক্তিযুদ্ধকে ঘিরে আলাপচারিতার সময় আব্বুর ওই উক্তি সম্বন্ধে তিনি মন্তব্য করেন, দেশের স্বার্থে তিনি রুস্তমজির মতো মহৎপ্রাণ মানুষ, যিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে নানাভাবে সহায়তা করেছিলেন, তাকেও ছেড়ে কথা বলেননি। নেতা কর্মী ও জনসাধারণের প্রাণঢালা সংবর্ধনার মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যরা স্বদেশে প্রত্যাবর্তন করলেন। ঢাকার সচিবালয় প্রাঙ্গণে আব্বু যে বক্তব্য রাখলেন তার মধ্যে ব্যক্ত হলো বৈপ্লবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আহ্বান। তিনি বললেন, শহীদদের রক্তে বাংলাদেশের সবুজ মাটি লাল হয়েছে। স্বাধীন রক্তে উর্বর মাটিতে উৎপন্ন ফসল ভোগ করবে গরিব চাষি, শ্রমিক ও সাধারণ মানুষ। কোনো শাসক, জালেম ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে শোষণ করতে পারবে না। আপনারা এতক্ষণ শুনছিলেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর 7ম পর্ব। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।